সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আজকে সারা দিন অফিস করে ফিরেছি বাসায় 10টা 5-এ। টাফ টাইম যাচ্ছে আর কি, মানে বছরের। আশা করি এই বছর আর এর কোনো প্যারা নাই, আবার জুন জুলাইতে একটা প্যারা হতে পারে। অফিসের ব্যস্ততার কারণে 7টার ক্লাসটি আমাদেরকে 11টায় আসতে হলো, 11টা 10-এ। তো যাই হোক, আজকে আমি দেখলাম যে আমাদের বেসিক ক্লাসের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো ম্যাপ। ম্যাপটা কমপ্লিট করতে পারলে আমাদের বেসিকটা ভালোভাবে নেওয়া যাবে। এরপর টেক্সট বুক ক্লাস করতে গেলে অনেক সময় ম্যাপের একটা ধারণা থাকতে হয়। তো সেজন্য আমরা বেসিক ক্লাসের টাচ করার আগে আমরা মানে ম্যাপটা সম্পর্কে একটু ধারণা রাখি। ম্যাপ থেকে পরীক্ষা আসে কিনা, সরাসরি যদি বলেন ম্যাপ থেকে পরীক্ষা সরাসরি আসে আবার আসে না, এটা আসলে ধরাও যায় না কি রকমের প্রশ্ন হয়। ম্যাপ আপনি দেখেন, যদি কোনো রেখার ধারণা জানতে চান, মানে আমরা দেখি যে অনেক রেখা আছে, এই রেখা কোনটা কোন কাজ তা আমরা জানি না। নিরক্ষরেখার মাধ্যমে কি জানা যায়, মূল মধ্য রেখার মাধ্যমে কি জানা যায়, রেখাংশ কি, অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, এ দ্বারা কিভাবে জানা যায়। তারপরে আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্য কি, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা কেন এই অক্ষরেখাটাকে গুরুত্ব দিয়ে 10 ডিগ্রি চ্যানেল বলা হয়। আবার কেন 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বরাবর থাকলে এটা গর্জনশীল 40 বলা হয়। কেন চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে আমাদের প্রতিপাদ স্থান বলা হয় বাংলাদেশের। এটা আসলে কেন, এগুলো সবই মানে রেখার ধারণার কারণে। রেখার ধারণা জানতে পারলে এগুলো আমরা সহজে ধরতে পারবো। এরপরে হলো যে সীমারেখা দেখা। সীমারেখা হলো যে আমরা রেখাই শুধু শিখবো না, এছাড়া সীমারেখা শিখবো, যে কোন সাগর কোন পর্যন্ত যাবে, কোন মহাসাগরটা কোন পর্যায়ে গিয়ে থেমে যাবে, সেটা জানতে হলেও আসলে আমাদের ম্যাপ জানা উচিত। এরপরে প্রণালী চ্যানেল। এই প্রণালী চ্যানেলে বুঝতে হলো আমাদের আসলে ম্যাপটা জানা জরুরি। প্রণালী চ্যানেল, তাহলে প্রণালী চ্যানেলের জন্য ম্যাপ জানা জরুরি। তারপরে হলো সীমারেখা, রেখার ধারণা। আর একটা হলো দ্বীপের অবস্থান। দ্বীপের অবস্থানের জন্য আমাদের ম্যাপ জানা জরুরি। উপদ্বীপ, উপসাগর, উপসাগর হ্রদ, এগুলো জানার জন্য আসলে আমাদের ম্যাপ জানা জরুরি। উপদ্বীপ মনে রাখবেন আর উপসাগর দুইটার মধ্যে পার্থক্য হলো, উপদ্বীপ হলো বেসিক্যালি 3 দিক জল, 3 দিক স্থল, সরি 3 দিক জল বা সাগর, আর একদিক হলো স্থল, এটাকে বলা হয় উপদ্বীপ। আর উপসাগর হলো দুইটা, এক ধরনের, একটাকে বলা হয় বে, এটা অর্থ উপসাগর, আর একটা হলো গালফ, গালফ অর্থ উপসাগর। বে হলো প্রায় বে হলো 3 দিক, 3 দিক স্থল আর একদিক জল, যেমন বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। এই যে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। আর এটা বাংলাদেশ, এটা হলো ইন্ডিয়া, আর এটা হলো মিয়ানমার, এ হলো থাইল্যান্ড। এটা হলো বে অফ বেঙ্গল, কারণ এর 3 দিকে স্থল। আর এখানে হলো একটা দেশ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা যদিও ভারত মহাসাগরে শ্রীলঙ্কা, তাহলে এটা বে অফ বেঙ্গল। আর গালফ হলো প্রায় 4 দিক স্থল আর একদিকে অল্প কিছু জল, এটাকে বলা হয় গালফ। যেমন দেখেন এইটা পার্সিয়ান গালফ, এটা হলো আরব উপদ্বীপ, এই পাশে পুরোটা আরব উপদ্বীপ। এটা হলো আরব উপদ্বীপ, আর এটা হলো ইরান। এই মাঝখানে হলো পারস্য উপসাগর, পার্জিয়ান গালফ, PERSIAN, পার্জিয়ান গালফ মানে পারস্য উপসাগর। আমাদের পারস্য উপসাগরের 3 দিকে হলো স্থল, একদিকে হলো অল্প একটু ফাঁকা।
প্রবেশ মুখটা যদি ছোট হয় তাহলে সেটাকে বলা হয় গালফ, আর প্রবেশ মুখটা বড় সেটা হলো বে। বে মানে প্রবেশ মুখ বড়, প্রবেশ মুখ বড়। গালফ মানে প্রবেশ মুখ ছোট, প্রবেশ মুখ ছোট, আর প্রবেশ মুখ বড় হলো বে। রেখার ধারণা: সীমারেখা, প্রণালী, চ্যানেল, দ্বীপের অবস্থান, উপদ্বীপ, উপসাগর, হ্রদ, এটা। তারপরে হলো আহ তারপরে অন্যান্য অন্যান্য কিছু সিগনিফিকেন্ট কিছু অঞ্চল আছে, যেমন সাইবেরিয়া কি, সাইবেরিয়া কোন অঞ্চলে, স্ক্যান্ডিনেভিয়ান কোন অঞ্চলে। অর্থাৎ অন্যান্যর মধ্যে বলতে পারি অঞ্চল পরিচিত, বিভিন্ন অঞ্চল পরিচিত। এবং এটা লাগবে কোথায় দেখেন, আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর দুটি অধ্যায় লাগবে, দুটি অংশে। একটা হলো ভূরাজনীতি অংশে আমাদের এটা লাগে। ভূরাজনীতি আসলে তো ভূগোল না জানলে তার ভূরাজনীতি জানা যায় না। এরপরে হলো আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে লাগবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা একটু আগে যেটা বললাম, আন্তর্জাতিক ব্যবস্থা, সরি, আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থার মধ্যে লাগবে, ভূরাজনীতির মধ্যে লাগবে। এরপরে ভূগোলের মধ্যে লাগবে, ভূগোলে লাগবে। তাহলে ম্যাপের কিন্তু আসলে অনেক কাজ আছে, ম্যাপ অনেক জায়গাতেই লাগবে। এখন দেখেন, আমরা যদি এখন আগাই, শুরুতে যেটা আমাদের দরকার সেটা হলো রেখার ধারণা বুঝতে পারা। তাহলে রেখার ধারণা, তাহলে এক নম্বরে বলতে পারি আমরা, মানে ক নম্বরে বলতে পারি নিরক্ষরেখা। নিরক্ষরেখা, নিরক্ষরেখার একটা নাম আছে বিষুব রেখা। এই বিষুব রেখার একটা নাম আছে সমক্ষরেখা। সমক্ষরেখা, এটার আরেকটা নাম আছে মহাবৃত্ত। এটাকে ইংলিশে বলা হয় ইকুয়েটর। রেখা একটা নাম হলো পাঁচটা: নিরক্ষরেখা, সমক্ষরেখা, বিষুব রেখা, মহাবৃত্ত, আর একটা হলো ইকুয়েটর। এই পাঁচটা নাম একটা রেখার। ধরে নেন এটা পৃথিবী, এটা একটা পৃথিবী। এই পৃথিবীটা একটা পৃথিবী, একটা দাগ আছে আমার মোবাইলের গ্লাসে, মনে করছি এই জায়গাটা। যাক, যে কোনো ম্যাপের উপরে উত্তর, যে কোনো ম্যাপ, পৃথিবীর যে কোনো ম্যাপ হোক, যে কোনো জায়গায় হোক, তার উপরে উত্তর হয়, নিচে হয় দক্ষিণ। উপরে উত্তর, নিচে দক্ষিণ। বামে পশ্চিম, ডানে হলো পূর্ব, ডানে পূর্ব। তাহলে পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। এখন এই পশ্চিম থেকে পূর্ব দিকে একটি দাগ দিলে 0 ডিগ্রি বরাবর একটা রেখা পাওয়া যায়। 0 ডিগ্রি বরাবর একটা রেখা পাওয়া যায়, এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। এখন এই রেখাটার উপরে পুরোটা উত্তর গোলার্ধ, নিচে পুরোটা দক্ষিণ গোলার্ধ। তার মানে বাংলাদেশ যদি এখানে অবস্থিত হয়, বাংলাদেশ, বাংলাদেশ যদি এখানে অবস্থিত হয়, তাহলে বাংলাদেশ হলো উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধের দেশ, বাংলাদেশ হলো উত্তর গোলার্ধের দেশ। তার মানে নিরক্ষরেখা যদি আপনি সংজ্ঞাটা বের করেন, এটা হলো পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর মাঝখান বরাবর 0 ডিগ্রি মানে যে রেখা কল্পনা করা হয় সেই রেখাকে বলা হয় নিরক্ষরেখা, অথবা ইকুয়েটর, অথবা হলো বিষুব রেখা, সমক্ষরেখা, মহাবৃত্ত। তাহলে এখন দেখেন, আমরা বলতে পারি নিরক্ষরেখা কাকে বলে। সেটা হলো যে পৃথিবীর মাঝখান বরাবর, পৃথিবীর মাঝখান বরাবর 0 ডিগ্রি মানে, 0 ডিগ্রি মানে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয়
যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বলে। এই রেখার উপরে উত্তর গোলার্ধ, এই রেখার উপরে উত্তর গোলার্ধ ও নিচে দক্ষিণ গোলার্ধ। এই রেখার উপরে উত্তর গোলার্ধ, নিচে দক্ষিণ গোলার্ধ। এখন এই রেখাটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, নিরক্ষরেখার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এর বৈশিষ্ট্যগুলো কি কি? নিরক্ষরেখার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো, আপনি তো এতটুকু বুঝতে পারেন যে এই রেখাটা কিন্তু পৃথিবীর মাঝখান বরাবর। পৃথিবীর মাঝখানে হলে এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, সূর্য লম্বভাবে কিরণ দেয়, পাইলেন? তাহলে সূর্য লম্বভাবে কিরণ দেয়। নাম্বার টু, এখানে দিন রাত সমান থাকে, দিন রাত সমান থাকে সারা বছর। নিরক্ষরেখা সারা বছর দিন রাত সমান, কারণ পৃথিবীর মাঝখান বরাবর। নাম্বার থ্রি হলো, এখানে ঋতুর পরিবর্তন নাই বা ঋতুর বৈচিত্র্যতা নাই, ঋতুর বৈচিত্র্যতা নাই, ঋতুর বৈচিত্র্যতা নাই। তার মানে একটাই ঋতু, সেটা হলো এখানে মানে গ্রীষ্মের আবির্ভাব, সরি গ্রীষ্ম প্রধান ঋতু, গ্রীষ্ম প্রধান ঋতু। তবে বসন্তের আবির্ভাব আছে, বসন্তের আবির্ভাব আছে। গ্রীষ্ম প্রধান ঋতু কিন্তু বসন্তের আবির্ভাব আছে, কারণ বসন্ত কিন্তু ইয়া না, আহ, বসন্তের আবির্ভাব আছে কিন্তু শীতের সাথে সম্পর্ক নাই এখানে। একটা জিনিস হলো, 4 পর্যন্ত তো লিখছেন, বসন্তের আবির্ভাব আছে এখানে, ব্র্যাকেটে লিখে নেন চির বসন্তের নগরী, চির বসন্তের নগরী ইকুয়েডরের রাজধানী কিটো, ইকুয়েডরের রাজধানী কিটো, চির বসন্তের নগরী ইকুয়েডরের রাজধানী কিটো। ব্যাপারটা কি? ব্যাপারটা দেখেন, এটা তো ইকুয়েডর, হ্যাঁ, এখান থেকে তো দক্ষিণ আমেরিকা, আপনি যদি দেখেন দক্ষিণ আমেরিকাটা কিন্তু এরকমের, এই জায়গাটায় দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার এখানে যেই দেশটা, এখানে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের এখানে যে দেশটা, দুইটা দেশই কিন্তু নিরক্ষরেখার নাম অনুসারে। যেমন দেখেন, এটা হলো ইকুয়েডর, ইকুয়েডর স্প্যানিশ ভাষায় ইকুয়েডর যেটা, সেটাই কিন্তু ইংলিশে ইকুয়েডর। আবার এটার নাম হলো ইকুইটোরিয়াল গিনি, ইকুইটোরিয়াল গিনি, GUINI, গিনি অথবা নিরক্ষীয় গিনি। আর একটা নাম বলতে পারেন নিরক্ষীয় গিনি। তাহলে ইকুইটোরিয়াল গিনি অথবা নিরক্ষীয় গিনি, এটা হলো ওখানে অবস্থিত এই অংশটার নাম, নিরক্ষীয় গিনি বা নিরক্ষরেখার ইকুয়েডর। ক্লিয়ার ব্যাপারটা? এখন বিষয় হয়েছে যে এই যে ইকুয়েডরের রাজধানী, এখানে একটা জায়গা শহর আছে তার নাম কিটো, ইকুয়েডরের যে রাজধানী তার নাম কিটো। এই কিটোকে বলা হয় চির বসন্তের নগরী, চির বসন্তের নগরী। নাম্বার 5 একটা কনসেপ্ট যেটা, সেটা হলো পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপরে ঘোরে, পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপরে ঘোরে, এটা আমরা জানি। পৃথিবী নিজ অক্ষের উপরে কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঘোরে, বাম দিক থেকে ডান দিকে ঘোরে। ব্যাপারটা আরো সহজ করি, যেমন দেখেন, এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীটা যদি এভাবে এটা হয়, পৃথিবী তো ছোট হইতে হবে। পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপরে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে ঘোরে, 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে ঘোরে, মানে এরকম হেলানো অবস্থায় ঘোরে। এবং দেখেন, এটা নিজ অক্ষের উপরে ঘুরে থাকে, এটাকে বলে আহ্নিক গতি। আহ্নিক গতিটা হলো নিজ অক্ষের উপরে ঘোরা। আর সূর্যের চারদিকে একেবারে ঘুরে আসে 1 বছরে, এটাকে বলা হয় বার্ষিক গতি। আমি আবার বলতেছি, আহ্নিক গতিটা হলো পৃথিবী নিজ অক্ষের উপরে যে ঘোরে,
পৃথিবী নিজ অক্ষের উপরে বাম দিক থেকে ডান দিকে যে ঘোরে সেটাকে বলা হয় আহ্নিক গতি। আর পৃথিবী সূর্যের চারদিকে যে একবার ঘুরে আসে এটাকে বলা হয় বার্ষিক গতি। এখন দেখেন, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে লাগে 1 বছর, আর নিজ অক্ষের উপর একবার ঘুরতে লাগে 23 ঘন্টা 56 মিনিট 23 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড, মানে প্রায় 24 ঘন্টা লাগে। তার আহ্নিক গতির ফলে দিন রাত হয়, আর বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। এটা আমরা ভূগোলেও শিখব। আহ্নিক গতির ফলে দিন রাত হয়, আর বার্ষিক গতির ফলে দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়। হ্রাস বৃদ্ধি মানেই হলো ঋতুর পরিবর্তন হয় বার্ষিক গতির ফলে। অর্থাৎ আহ্নিক গতির ফলে দিন রাত হয়, 24 ঘন্টা হয়। আর বার্ষিক গতির ফলে হলো দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়। দিন রাতের হ্রাস বৃদ্ধি মানেই হলো ঋতুর পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি, এটাই হলো ঋতুর পরিবর্তন হয়। এখন যে বিষয়টা হলো যে আমি কি বোঝাতে চাচ্ছি যে 5 নম্বরে কি হবে। 5 নম্বরটা হলো যে পৃথিবী নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে যে সময় লাগে, মানে একবার যে ঘুরে, এটাকে বলে আহ্নিক গতি। এই জন্য এই জায়গাটা কিন্তু আহ্নিক গতির বেগটা কম। আহ্নিক গতির বেগ বেশি হলো দুই মেরুতে। যত বেশি ব্যাস বাড়বে তত বেশি কিন্তু বেগ কম কাজ করবে। আপনি একটা জিনিস দেখেন, এটা যখন এইভাবে ঘুরে, তখন কিন্তু দুই পাশের মেরুতে বেশি শক্তি, মানে মেরুতে বেশি কিন্তু ঘূর্ণনটা অনুভূত হবে, এবং যে কারণে আহ, এখানে আহ্নিক গতির বেগটা বেশি। আর এই নিরক্ষরেখা আহ্নিক গতির বেগ কম। যখনই আহ্নিক গতির বেগ এখানে কম হবে, তখনই কিন্তু পৃথিবীর আকর্ষণ শক্তি ওই জায়গাটায় কম। আর আকর্ষণ শক্তি যত কম হবে তত কিন্তু এখানে বস্তুর ওজন কম হবে। এবং এই জন্য বস্তুর ওজন কম হয় কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে, আর বস্তুর ওজন বেশি হয় কিন্তু মেরু অঞ্চলে। কারণ এখানে আহ্নিক গতির বেগটা হলো বেশি কাজ করে। যত ব্যাস ছোট তত বেশি কাজ করবে। আপনি দেখেন, যখন লাটিম ঘোরে, আপনি লাটিমটা ঘুরতেছেন, কিন্তু এখানে কিন্তু পিনের উপরে কিন্তু পুরো লাটিমটা ঘুরতেছে, পুরো বডিটা ঘুরতেছে একটা ছোট্ট পিনের উপরে। কারণ ওই পিনের যে ব্যাস এটা সবচেয়ে ছোট, এই জন্য এখানে বেগটা বেশি অনুভূত হয়, যে কারণে এটা পুরো বডি নিয়ে ঘুরতে পারে। ঠিক আছে? আরো যদি আমি ভালো করে বুঝাই, সেটা হলো যে, হ্যাঁ, লাটিম লাটিম দিয়ে ভালো করে বোঝার কথা। এখন বিষয় হলো এখানে ব্যাস কম, তাই দুই মেরুতে আহ্নিক গতির বেগ বেশি, এই জন্য এখানে বস্তুর ওজন বেশি। ওজন আর ভরের মধ্যে পার্থক্য কি? ওজন আর ভরের মধ্যে পার্থক্য হলো, ওজন হলো আকর্ষণ বল। অর্থাৎ পৃথিবীর বা মাধ্যাকর্ষণ বল যে কোনো জায়গার, মাধ্যাকর্ষণ বলটা হলো ওজন। অর্থাৎ যত বেশি টানবে তত বেশি ওজন বাড়বে। আবার দেখেন, চাঁদে গেলে কিন্তু মানুষ ভাসে, কারণ ওখানে মাধ্যাকর্ষণ বল কিন্তু পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। এই জন্য ওখানে বস্তুর ওজন কম। আপনার যদি পৃথিবীতে 60 কেজি ওজন থাকে, আপনি যদি, ওটাকে কেজি তো বলেন, আমরা কেজি বলি, আসলে নিউটন বলা উচিত। আপনি যদি ঠিকই মানুষটা যখন চাঁদে যাবেন, তখন আপনার এটা ওজনটা হবে 10 কেজি। কারণ ওখানে চাঁদের আকর্ষণ বল পৃথিবীর চাইতে 6 ভাগের 1 ভাগ। আমি এইরকমের একটা ক্লাস আলোচনা করেছিলাম, আমি সম্ভবত 36তম বিসিএস ক্লাসে বা 37তম বিসিএস ক্লাসে। এই প্রশ্নটাই কিন্তু 37 বা 38তম বিসিএস প্রিলিতে এই কোশ্চেনটাই আসছিল, যে দুইটা প্রশ্নই আসছিল, যে কোন জায়গায় আকর্ষণ বল বেশি বা আহ্নিক গতির বেগ বেশি, সেটা হলো মেরু অঞ্চলে। আরেকটা হলো, এই প্রশ্নটা আসছিল যে চাঁদের বস্তুর ওজন পৃথিবীর কত ভাগের কত ভাগ? পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। চাঁদের চাঁদের ওজন পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তো এইটা হলো বিষয়, দুইটা প্রশ্নই কিন্তু আসছিল পরীক্ষায়, ভর্তি পরীক্ষা, এই সে বিসিএস পরীক্ষা আসছিল। 37তম বিসিএসেই মনে হয় আসছিল এই প্রশ্নটা। দুইটা প্রশ্নই একবারে আসছিল। এখন একটা বিষয় হলো যে আমরা এই কথাটা লিখি যে, যেহেতু পৃথিবী নিজ অক্ষের ওপর পৃথিবী নিজ অক্ষের ওপর বাম দিক থেকে ডান দিকে বাম দিক থেকে ডান দিকে বা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, সেহেতু নিরক্ষরেখায় আহ্নিক গতির বেগ কম। আহ্নিক গতির বেগ কম, তাই এই অঞ্চলে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে,
এই অঞ্চলে বস্তুর ওজন কম, বস্তুর ওজন কম। এখন একটা স্টার দিয়ে লিখতে পারেন, স্টার দিয়ে লিখতে পারেন যে আহ্নিক গতির বেগ বেশি মেরু অঞ্চলে, আহ্নিক গতির বেগ বেশি মেরু অঞ্চলে। আর একটা বলতে পারি আহ্নিক গতির বেগ শূন্য পৃথিবীর কেন্দ্রে। আহ্নিক গতির বেগ শূন্য পৃথিবীর কেন্দ্রে। আহ্নিক গতির বেগ বেশি মেরু অঞ্চলে, আহ্নিক গতির বেগ শূন্য পৃথিবীর কেন্দ্রে। আহ্নিক গতির বেগ বেশি মেরু অঞ্চলে, আহ্নিক গতির বেগ শূন্য পৃথিবীর কেন্দ্রে। ঠিক আছে, এখন এটা হলো অক্ষরেখা, নিরক্ষরেখা। নিরক্ষরেখার মধ্যে অনেকগুলো অক্ষরেখা এখানে আছে, যেহেতু 0 ডিগ্রি, 1 ডিগ্রি হলে সেটা অক্ষরেখা হবে। উপর দিয়ে গেলে উত্তর অক্ষরেখা, নিচ দিয়ে যদি 1 ডিগ্রি যায় 1 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। উপর দিয়ে যদি 20 ডিগ্রি একটা রেখা যায়, এটা হবে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। নিচ দিয়ে যদি 20 ডিগ্রি একটা রেখা যায়, সেটা হবে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই নিরক্ষরেখার সাথে অক্ষরেখার সম্পর্ক আছে। একটা কথা লিখতে পারি, নিরক্ষরেখা একটা জিনিস হবে না, সেটা হলো এখানে ঋতুর পরিবর্তন হয় না। এই যে বললাম দিনটা সমান থাকে, ঋতুর বৈচিত্রতা নাই, তার তো মানে নিরক্ষরেখায় ঋতুর পরিবর্তন হয় না। নিরক্ষরেখা, নিরক্ষরেখায় ঋতুর পরিবর্তন হয় না, ঋতুর পরিবর্তন হয় না। নিরক্ষরেখায় ঋতুর পরিবর্তন হয় না। ঠিক আছে, আপনাদের সাথে আমি পরের ক্লাসে লং নেব, আপনাদের 2টা ক্লাস আমি শর্ট নিচ্ছি আজকে কালকে। 21শে ফেব্রুয়ারি এখন ফুল দিতে যেতে হবে, 12টা 1 মিনিটে ফুল দিবে, তো আমার এখন বের হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, 12টা 1 মিনিটে সব অফিসাররা ফোন দিবে, সে ফুল দিবে, সেখানে আমার থাকতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ সন্ধ্যা 7টায় ক্লাস হবে। বৃহস্পতিবার প্যারা নাই, আল্লাহর রহমতে সন্ধ্যা 7টায় ক্লাস হবে। ম্যাপের উপরই ক্লাস হবে, আপনাদের ভিউ ম্যাপ, এই বইটা, ম্যাপটা হয়তো আগামী 2-3 সপ্তাহের মধ্যে আসবে ইনশাল্লাহ। আমরা অনেক খুব ক্লোজ করে ফেলছি মানে কাজ, দেখা যাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।